সিজনের লাস্ট মান্থে আমরা ঢুকে পড়েছি, কারণ 31শে মে আমাদের ফুটবল সিজন শেষ হয়। এবং যে ফুটবলারের সঙ্গে যা চুক্তি থাক বা যদি রিনিউয়েরও ব্যাপার থাকে, এই সমস্ত মেয়াদটা থাকে এই 31শে মে পর্যন্ত। খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকবার এই সময় দল বদল নিয়ে প্রচুর খবর হয় এবং দল বদল নিয়ে অনেক আগ্রহ তৈরি হয়, মানুষ জানতে চান। অবভিয়াসলি এবছরেও বেশ কিছু রিউমার রয়েছে, স্পেশালি আমাদের আগ্রহের জায়গা যেহেতু কলকাতার টিম প্রধান, তো সেই নিয়ে বেশ কিছু রিউমার, বেশ কিছু খবর শোনা যাচ্ছে এবং আমাদের আজকের ভিডিওটাও অবভিয়াসলি দলবদল কেন্দ্রিক, দলবদল নিয়ে আমরা আলোচনা করব। তবে দলবদলের খবর বলতে যে টিপিক্যাল নিউজ অনেকেই বোঝেন, অর্থাৎ কোন ক্লাবে কে আসছে আর কোন ক্লাব থেকে কে যাচ্ছে, সেই ধরনের খবর, স্পেশালি কংক্রিট খবর হয়তো এই ভিডিও থেকে দেওয়া সম্ভব হবে না। তার কারণ এই মুহূর্তে এই খবর দেওয়া বেশ মুশকিল। কাজেই যারা এই ধরনের কংক্রিট খবর চাইছেন, তারা অবভিয়াসলি ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যারা এই ভিডিওটার সঙ্গে থাকছেন, তাদেরকে সবার আগে অনুরোধ করব যে ভিডিওটা লাইক শেয়ারের পাশাপাশি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করুন। স্পেশালি সেই 58% লোক যারা রেগুলার থাকছেন আমাদের সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করছেন না, কারণ সাবস্ক্রিপশন অবভিয়াসলি আমাদের ভ্যালিডেশন বাড়ায় এবং সবকটা খবর আপনারাও টাইম টু টাইম সেক্ষেত্রে পেয়ে যাবেন এবং অবভিয়াসলি সেটা বিনামূল্যে পাবেন। এনিওয়ে, খবরে ফিরি। প্রথমেই এটা বলি যে কেন এবার এই দলবদলের খবরগুলো দেওয়া বা দলবদলের খবর কংক্রিট বলা এই মুহূর্তে খুব সমস্যা। তার একটা বড় কারণ হচ্ছে গত বছর এই সময় থেকে যে ক্রাইসিসের মধ্যে ভারতীয় ফুটবল ছিল, সেই ক্রাইসিসটা এখনো পর্যন্ত তারা ওভারকাম করতে পারেনি। হ্যাঁ, আইএসএল হয়েছে। সেটা হয়েছে কেন না, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবীয়র একটা রিকোয়েস্টের ওপর এবং এআইএফএফ এর কিছু প্রতিশ্রুতির ওপর নির্ভর করে। যে প্রতিশ্রুতিগুলোর জায়গা কিন্তু এই মুহূর্তে একটু টালমাটাল এবং তার পাশাপাশি বেশ কিছু জায়গায় অনিশ্চয়তা নতুন করে তৈরি হচ্ছে, নতুন করে বেশ কিছু প্রশ্ন উঠছে। তো স্বাভাবিকভাবেই যে ক্রাইসিসে গত বছর ছিল ভারতীয় ফুটবল, কোথাও না কোথাও সেই জায়গায় এই মুহূর্তেও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এআইএফএফ এর টেন্ডার ডাকা এবং জিনিয়াস স্পোর্টস এর সেই টেন্ডারে পার্টিসিপেট করা, তাদের বিড তোলা, একই সঙ্গে ফ্যান কোডের বিড তোলা, এগুলো আমরা অলরেডি জানি, এই নিয়ে বহুবার আলোচনা হয়েছে এবং পরবর্তীকালে আমরা যেটা দেখেছি যে এদের সাথে ক্লাবেরা বসতে চেয়েছিল এবং ক্লাবেদের সাথে জিনিয়াস স্পোর্টস এর একটা মিটিং হয়েছে, একটা নয় রাদার দুটো মিটিং হয়েছে। তারপরেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ক্লাবরা পায়নি আর ক্লাবেদের এই উত্তর দিতে হবে। তার কারণ এই মুহূর্তে যে ফরম্যাটে আইএসএল হচ্ছে, তাতে কিন্তু ক্লাবেরা এই লিগটা 60% শেয়ার হোল্ডার। কাজেই তারা এখানে একটা বড় ভূমিকা নিচ্ছে এবং এই জায়গাটাই পরিষ্কার। জিনিয়াস স্পোর্টস এর ভিশন ভীষণ ভালো। ইনফ্যাক্ট এই ক্লাব জোট যেখানে এই মুহূর্তে এই 14টা ক্লাব রয়েছে, তাদের মধ্যে অনেকেই কিন্তু তাদের এই ভিশনে ভীষণ কনভিন্স এবং তাদের গত কয়েক বছরের রেকর্ড খুব ভালো, বিজনেস রেকর্ড খুব ভালো। কিন্তু তৎসত্ত্বেও এটা তারা এখনো পর্যন্ত পরিষ্কার করেনি যে এখান থেকে লভ্যাংশ কিভাবে ক্লাবেদের কাছে পৌঁছবে। কারণ তারা যেভাবে টাকাটা ইনভেস্ট করছে, তাতে একটা প্রশ্ন থাকছে যে যদি তারা যে প্রথমেই যে 60 কোটি টাকা ইনভেস্ট করবে বলেছে, তার একটা পার্সেন্টেজ তারা দিয়ে দেবে এআইএফএফ কে এবং বাকিটা তারা আইএসএল আয়োজন করবে। এখন সেখান থেকে লাভ হলে তার ভাগটা কিভাবে হবে সেটা সবাই জানে, কিন্তু যদি লাভ না হয় সেটা কিভাবে কোপ আপ হবে, কতদিন ধরে কোপ আপ হবে। এবার এই জায়গাটা থেকে খুব অস্পষ্ট সমস্ত কিছু এবং অস্পষ্ট থেকেও বলা ভালো রিস্কি ক্লাবদের জন্য, সেই কারণে তারা এখনো কনভিন্স নয়। তার ওপর গত শুক্রবার যে মিটিংটা হয়েছে, সেখানে এআইএফএফ জানিয়েছে যে ক্লাবেদের ফ্র্যাঞ্চাইজি ফি এবারেও দিতে হবে, কারণ এটা তো ফ্যাক্ট। রিলায়েন্স হাতে ধরে 50 কোটি টাকা পার ইয়ার দিয়ে দিত এআইএফএফ কে, ভাই তুমি তোমার মতো খরচ করো, আর সেই খরচের হিসেবে আজ অব্দি কেউ পাইনি। এটাই যে অভ্যস্ত যে সংস্থা, তাদের কাছে যে টাকাটা দেবে বলেছে জিনিয়াস স্পোর্টস, সেটা দিয়ে চালানো মুশকিল, তাদের টাকার প্রয়োজন। তো সেই কারণে আলটিমেটলি ফ্র্যাঞ্চাইজি ফি কিন্তু ক্লাবেদের দিতে হচ্ছে, তাতেও ফ্র্যাঞ্চাইজিদের আপত্তি নেই। কিন্তু তাদের প্রশ্ন হচ্ছে, তারা যেমন এত বছর ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে এসেছে আইএসএল এ, ঠিক তেমনই সেন্ট্রাল পুল থেকে তারা একটা টাকা ফেরতও পেয়েছে। সেটা অলমোস্ট ফ্র্যাঞ্চাইজি ফি যা দিয়েছে তার থেকে, তার সমান বা তার থেকে বেশিও এসছে কখনো কখনো। তো ন্যাচারালি তাদের খুব বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়নি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সেন্ট্রাল পুল কোথায়? এখান থেকে কি কোনো কিছু টাকা পাবে? কোনো লাভ কি আসবে এই আইএসএল এর ফ্র্যাঞ্চাইজিদের কাছে? এই প্রশ্নের উত্তর এআইএফএফ এর কাছে নেই। উপরন্তু তাদের বক্তব্য যে এই লিগটা চালাবে কিন্তু এআইএফএফ। এন্টায়ার পরিচালনার ব্যাপারটা এআইএফএফ এর হাতে থাকবে, যেটা এতদিন ছিল না, যেটা এফএসডিএল এর হাতে থাকতো। তো ন্যাচারালি এখানে ক্লাবেদের সন্দেহ হওয়া বা কোথাও একটা সংশয় তৈরি হওয়া খুব স্বাভাবিক এবং এই সংশয় যতক্ষণ না কাটছে, ততক্ষণ পর্যন্ত দলবদলের কাজে ক্লাবগুলো কি হাত দেবে? দেওয়া উচিত?
এটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে। কারণ লাস্ট ইয়ার তারা দল গঠন করে ফেলেছিল এবং সেই দল গঠন করার পর সেই দলকে টেনে নিয়ে যাওয়ার জন্য তাদের ট্রাঙ্কেটেড লিগটা খেলতে হয়েছে। একরকম তো সবাই বাধ্যই হয়েছিল খেলতে। সে পথে তো এবছর তারা হাঁটবে না। কাজেই যা বিষয়বস্তু থাক, এবার একটা পরিষ্কার ধারণা এই মাসের মধ্যে এআইএফএফ কে দিতে হবে কিন্তু ক্লাবেদের সামনে। এখন এটা সলিউশন কি? এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে, যখনই ফ্র্যাঞ্চাইজি ফি দেওয়ার কথা উঠেছে তখন ক্লাবেরাও পরিষ্কার বলেছে ট্রান্সপারেন্সি দরকার এন্টায়ার আর্থিক বিলের ব্যাপারে। এবং অবভিয়াসলি বেশ কিছু ক্লাব যারা স্ট্রাগল করছে তাদেরও রিথিঙ্ক করার ব্যাপার রয়েছে যে তারা আইএসএল এ থাকবে কি থাকবে না ভাই। কারণ যেহেতু ফ্র্যাঞ্চাইজি ফি দেওয়ার ব্যাপার রয়েছে, কারা কারা দিয়ে খেলতে চাইবে এটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে। কারণ রেলিগেশন প্রমোশন যেহেতু রয়েছে, প্রমোটেড যে ক্লাব হবে তাকেও কিন্তু ওই ফ্র্যাঞ্চাইজি ফি দিয়েই খেলতে হবে। প্রমোটেড বলে সে যে সেটা দেবে না, এটা হবে না। আদৌ কটা ক্লাব নিয়ে লিগ হবে? ফলত এই মুহূর্তে সূচি নিয়ে ভাবা বা কিভাবে হবে লিগ, এই নিয়ে ভাবার কোনো জায়গা নেই। এটা সলিউশন কি জানা নেই। আরো একটা মিটিং রয়েছে নেক্সট উইদিন 2 উইকস। আরো একটা মিটিং হবে এবং সেখানে পরিষ্কারভাবে প্রত্যেক পক্ষই থাকবে এবং সেখানে এআইএফএফ চাইছে যে যদি ওনাররা থাকে খুব ভালো, কারণ অতীতে দেখা গেছে সিইওরা মিটিং অ্যাটেন্ড করেছে, আবার সেটা ওনারদের ব্রিফ করেছে, আবার ওনারদের মতামত এনে আবার নতুন করে আলোচনা করেছে। তো সেই জায়গাটা থেকে তারা চাইছে যদি ওনাররাই থাকে তাহলে সেটা ভালো হয়। এবার এখানে একটা ব্যাপার রয়েছে যে ক্লাবেদের মধ্যেও কিন্তু মতপার্থক্য রয়েছে। অনেকেই এই জিনিয়াস স্পোর্টস এর ভিশন সেটাতে খুব ইমপ্রেস, কিন্তু কথা হচ্ছে অধিকাংশ ক্লাবই আবার ইমপ্রেস নয়। এবার এখান থেকে এটা জিনিস খুব স্পষ্ট যে কিছু ক্লাব এখানে ডেফিনেটলি রয়েছে যাদের এফএসডিএল এর প্রতি একটা আনুগত্য রয়েছে, বা আনুগত্য থেকেও বলা ভালো এফএসডিএল এর উপর একটা ভরসা রয়েছে। সেই ভরসার জায়গাটা যতক্ষণ না নতুন যে বিডার আসুক, যেই আসুক জিনিয়াস স্পোর্টস হোক বা যেই, তারা যতক্ষণ না দিতে পারছে তারা এগোতে চাইছে না বা এগোতে সাহস পাচ্ছে না। এটা একটা পয়েন্ট। কারণ দিনের পর দিন কেউ টাকা দিয়ে যাবে তোমাকে, তুমি ছড়ি ঘোরাবে, আর সেখান থেকে তারা কোনো লাভ পাবে না, শখে খেলবে। শখ দিয়ে কোনো কিছুর উন্নতি হতে পারে না। কেউ শখে ফুটবল খেললে ফুটবলের উন্নতি হবে না। ফুটবলটা থেকে লভ্যাংশ এলে তবেই লোকে আসবে, তবেই লোকে ইনভেস্ট করবে এবং ফুটবলের ডেভেলপমেন্ট হবে। এটা খুব পরিষ্কার বিষয়। কাজে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু বলা যায় যে খুব বিরক্তিকর একটা পরিস্থিতি হয়ে রয়েছে, যেটা গত 1 বছর ধরে হয়ে রয়েছে। জায়গাটা পরিবর্তন হয়নি। সেটা যদি এই মাসের মধ্যে পরিবর্তন না হয় তাহলে কিন্তু আবার সেই একই সমস্যার রিপিটিশন। গতবারেও যেমন আমরা ওই এক কথা কি হতে চলেছে কি হতে চলেছে করে যেতে হয়েছে, ওই জায়গায় গিয়ে দাঁড়াবে ব্যাপার। লেটস সি কি করে আলটিমেটলি। যাই হোক, আগামী 2 সপ্তাহের মধ্যে এবার একটা পরিষ্কার ছবি পেতে হবে, জানতে হবে এবং কিছুটা নিজেদেরকেও ছাড়তে হবে, কিছুটা ক্লাবদেরকেও ছাড়তে হবে। এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে বিষয়টা। এবং এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভীষণভাবে দল বদল। এবার দল বদলের প্রসঙ্গে অবভিয়াসলি বেশ কিছু ক্লাবের বেশ কিছু নাম এখানে আসছে। ওই যে বললাম যা পরিস্থিতি হোক রিউমার্স সবসময় থাকে এবং মোহনবাগান ইস্ট বেঙ্গল এমন একটা ক্লাব যাদের অস্তিত্ব তো শুধুমাত্র একটা কোনো লিগের উপর নির্ভর করে না, তাদের দল গড়তে হবে, তাদের খেলতে হবে। এটা হচ্ছে পরিষ্কার কথা। তো সেটা মাথায় রেখে তারা দল গঠনের কাজে অবভিয়াসলি আগাম নামে। এটা খুব স্বাভাবিক। এবছর দুটো ক্লাবের সিচুয়েশন দুরকম এবং দুটো ক্লাবের সিচুয়েশন রিভার্স বলা যেতে পারে। এতদিন আমরা দেখে এসেছি লাস্ট কয়েক বছর যে প্রত্যেক সিজনেই কিন্তু ইস্ট বেঙ্গলে প্রচুর পরিবর্তন হয়েছে, কোচ থেকে শুরু করে ফুটবলার। এবং মোহনবাগানে আমরা দেখেছি অনেক বেশি স্টেবিলিটি, কারণ কোচ পরিবর্তন হয়তো হয়েছে কিন্তু ফুটবলারদের সঙ্গে যেহেতু লং টার্ম চুক্তি ম্যাক্সিমাম হয়েছে তো খুব বেশি চেঞ্জেস হয়নি। এবং লাস্ট ইয়ার তো খুবই কম, মানে একটা দুটোর বাইরে মোহনবাগানের তেমন কোনো চেঞ্জেস হয়নি। এবার কিন্তু ব্যাপারটা রিভার্স। তার কারণ মোহনবাগানের লং টার্ম চুক্তি যে সমস্ত ফুটবলারদের সঙ্গে ছিল তাদের অনেকের সাথে এবার চুক্তি শেষ হচ্ছে। উল্টো দিকে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিনে একটা স্টেবল টিম পেয়েছে বলা যেতে পারে। অন্ততপক্ষে যে জায়গায় তারা এই মুহূর্তে আইএসএল এ রয়েছে। কারণ লিগ টেবিল যাই বলুক, আমরা জানি যে মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকরা কোথাও এটা বুঝতে পারছেন যে প্রবল সম্ভাবনা এবারের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দুই প্রধানের মধ্যে কারুর একজনের। সেই জায়গাটা রয়েছে, সেই জায়গাটা তৈরি হয়েছে, হিসেব যা বলছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে ইস্ট বেঙ্গল তো এতদিন এই ধারে কাছটায় থাকতো না, এবছর রয়েছে। তো ন্যাচারালি এবারের এই টিমটাকে স্পেশালি বিদেশিদের এই যে ব্যাচটাকে তারা ধরে রাখতে চাইবে। কিন্তু সেটাও ডিপেন্ড করছে কোচ কি হবে না হবে তার উপর। কারণ অস্কার ব্রুজো এই মুহূর্তে অবশ্যই ম্যানেজমেন্টের প্রত্যাশা পূরণ করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে। এবং তিনি তার মতো করে দলটা তৈরি করেছেন এবং তিনি চাইবেন তিনি যে দলটা তৈরি করেছেন সেটাকে রিটেন করতে। কারণ অ্যাজ অফ নাও পারফরমেন্স ভালো, এটুকু বলা যায়। এই কিছুদিন আগেই কোন একটি ইংরেজি দৈনিকেই সম্ভবত একটা সাক্ষাৎকার দিয়েছিলেন অস্কার ব্রুজো, যেখান থেকে যেটা নিয়ে খুব আলোচনা শুরু হয় যে তিনি থাকবেন কিনা জানা নেই। তার কারণ তিনি মনে করছেন দুটো কারণ, যে
ভারতীয় ফুটবল অনিশ্চিত এবং ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ পরিকল্পনা এই মুহূর্তে নেই। এবার এই দুটো রিলেটেড। ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ পরিকল্পনা কেন নেই? ঠিক এই কারণে, অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গল নয়। যে সমস্যাটা এই মুহূর্তে তৈরি রয়েছে তাতে ইস্ট বেঙ্গলের মতো বাকি ফ্র্যাঞ্চাইজি গুলোও কিন্তু ভাবছে একইভাবে। আমি কি করব? আমি কতটা ইনভেস্ট করব? তো ন্যাচারালি ফিউচার প্ল্যানিং থাকছে না। যে কারণে এই অনিশ্চয়তাটা দেখছেন কোথাও অস্কার ব্রুজো, যদি তিনি বলে থাকেন। এবং এটা শুধু অস্কার ব্রুজো দেখছেন না, হয়তো হয়তো তিনি বলেছেন। ভাবনায় কিন্তু সবারই রয়েছে। এবং সেই কারণেই এবছর ইস্টবেঙ্গল যে সমস্ত বিদেশিদের সই করিয়েছে, তাদের মধ্যে অধিকাংশের সঙ্গেই শুধুমাত্র এই বছরের চুক্তি হয়েছে। লং টার্ম কন্ট্রাক্ট নয়। এবার তো সময় এসে গেছে। তারা তো চুক্তি রিনিউ করতে বলবে। কারণ তাদের কাছে তো প্রস্তাব থাকবে। সেই জায়গাটা একটা টানাপোড়েন তৈরি হয়েছে এবং স্পেশালি ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে আরেকটা কথা না আমাদের মাথায় রাখতে হবে যে, একে তো এই অনিশ্চয়তাটা বাকিদের মতো রয়েছে। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ম্যাটার করছে। কারণ আমরা জানি যে যখন ইমামি ইস্ট বেঙ্গলের ইনভেস্টর হিসেবে জয়েন করে, সেখানে বর্তমান সিএম এর একটা বড় ভূমিকা ছিল। এটা প্রত্যেকের জানা। তো ন্যাচারালি যদি গভর্নমেন্ট এদিক ওদিক হয়, যদি গভর্নমেন্ট থেকে যায় তাহলে একরকম, যদি গভর্নমেন্ট পরিবর্তন হয় তাহলে একরকম। তো এই ৪ তারিখের ডিসিশনের ওপরেও এটা অনেকটা নির্ভরশীল। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল থেকে কোনো সাড়া পাওয়া যাওয়ার কথা না। এবং এটাও ফ্যাক্ট, ইস্ট বেঙ্গলে খুব হিউজ কিছু পরিবর্তন হবে এমনটা নয়। যদি আইএসএল যেভাবে চলছে সেভাবে চলে, সেই মান বজায় থাকে, সবকিছু যদি ব্যালেন্স থাকে, তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু এতদিনে একটা সেটেল টিম পেয়েছে, খুব বেশি চেঞ্জেস ইস্ট বেঙ্গলে হবে না। এবার আসা যাক মোহনবাগান। মোহনবাগানের ডেফিনেটলি এবছর প্রচুর চেঞ্জেস আসবে। তার একটা বড় কারণ হচ্ছে ওই যে বললাম, লং টার্ম কন্ট্রাক্ট যাদের সাথে ছিল তাদের অনেকের সাথে চুক্তি শেষ হচ্ছে এবং বিদেশিদের ক্ষেত্রে অনেকের পারফরমেন্স হতাশাজনক। তারা থাকবেন না, এই বিষয়ে খুব পরিষ্কার। এবং অবভিয়াসলি এই তালিকায় কারা কারা রয়েছে জানেন। এখনো বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে, সেখানে তাদের পারফরমেন্স এগুলো সবকিছু ম্যাটার করবে। মান্থ অফ মে খুব ইম্পর্টেন্ট হয় সিজনে, কারণ শেষ মুহূর্তে প্রত্যেকের পারফরমেন্স মারাত্মকভাবে স্কুটিনি হয়, মারাত্মকভাবে স্ক্যানারের তলায় থাকে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের যে সিচুয়েশন, প্রশ্নের মধ্যে যে সমস্ত বিদেশিরা রয়েছেন, দিমিত্রি পেত্রাতস রয়েছেন, জেসন কামিন্স রয়েছেন, রবসন রবিনো রয়েছেন, টম অ্যালব্রেট রয়েছেন। যদিও যেটুকু জানি রবসনের সঙ্গে সম্ভবত 1+1 ইয়ার কন্ট্রাক্টের ব্যাপার আছে। রবসন রবিনো এখনো পর্যন্ত খুব ইমপ্রেস করতে পেরেছেন ফুটবল খেলে, এমনটা বলা যায় না। সার্জিও লোবেরা এই মুহূর্তে দলের কোচ, পারফরমেন্সের উপর অনেক কিছু নির্ভর করবে, কি হবে বলা যায় না। তিনি যদি দল করেন, যেটুকু জানতে পেরেছি যে সার্জিও লোবেরা টিমের কাছে, টিম ম্যানেজমেন্টের কাছে একজন এমন বিদেশি ফুটবলার চাইছেন যিনি একই সঙ্গে স্ট্রাইকিং এ এবং উইং এ ভালো ফুটবল খেলতে পারে। এবার এই ধরনের ফুটবলারের খোঁজ অবভিয়াসলি করবে মোহনবাগান। এবং আমরা জানি আর একটা জায়গা, আর একটা পজিশন যেটায় তো অনেকদিন ধরেই অভাব, মানে থ্রু আউট দিস সিজন অভাব বোধ করলো মোহনবাগান, সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টের জায়গাটা, অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার বা এমন একজন ফুটবলার যে মাঝমাঠ এবং স্ট্রাইকিং লাইনে ভালো খেলতে পারবে। এই জায়গা আমরা দেখেছি যে কোথাও কখনো দিমিত্রি পেট্রাতসকে খেলিয়ে চেষ্টা করা হয়েছে, ইদানিং রবসন রবিনোকে খেলিয়ে চেষ্টা করা হচ্ছে, কখনো জেসন কামিন্সকে খেলিয়ে চেষ্টা করা হয়েছে জেমি ম্যাকলারেনের ঠিক পিছন থেকে, কিন্তু সাকসেস আসছে না। যে সাকসেস গ্রেগ স্টুয়ার্টের সময় পাওয়া গেছে বা উগো বুমোসের সময় পাওয়া গেছে, সেই সাকসেসটা আসছে না। তো ওই পজিশনের একজন ফুটবলার লাগবে। তো এই দুটো পজিশনে মোহনবাগানের বিদেশি ফুটবলার আসবে, এটা বলা যায়। ডিফেন্সে জানা নেই। গত বছর টম অ্যালড্রেডের সঙ্গে ১ বছরের চুক্তি রিনিউ হয়েছিল, এটুকু আমার জানা আছে। তো সেক্ষেত্রে যদি টম ইমপ্রেস করে থাকেন, যদি চান সার্জিও লোবেরা তাকে রাখতে, সেক্ষেত্রে আবার নতুন করে তার সাথে কন্ট্রাক্ট করতে হবে। তবে রদ্রিগেজের সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে। জেমি ম্যাকলারেনের সঙ্গে ২০২৮ অব্দি কন্ট্রাক্ট আছে। কারণ 5 ইয়ার্স কন্ট্রাক্ট জেমি করেনি, 5 ইয়ার্স কন্ট্রাক্ট। শুরুতেই যখন এসেছিলেন তখনই এটা জানা ছিল যে ৫ বছরের নিচে কন্ট্রাক্ট নয়, ৫ বছরের মতো কন্ট্রাক্ট। তো সেক্ষেত্রে জেমি ম্যাকলারেন আর রড্রিগেজ নিয়ে প্রশ্ন নেই, কিন্তু বাকিদের নিয়ে প্রশ্ন রয়েছে। এবং একই সঙ্গে বেশ কিছু নতুন নাম শোনা যাচ্ছে মোহনবাগানে, স্বদেশি বিদেশি মিলিয়ে। যেমন একটা নাম তো প্রত্যেক বছর শোনা যায়, সেটা হচ্ছে থাংতে। থাংতেকে অ্যাকচুয়ালি বহুদিন থেকেই মোহনবাগান চাইছে, টার্গেট করেছে, কিন্তু পায়নি। মুম্বাইয়ের সঙ্গে ছাংতেকে নিয়ে একটা টানাটানি রয়েছে। অনেক রিউমার্স গত কয়েক বছরে ছড়িয়েছে, কিন্তু ছাংতে মুম্বাইতেই খেলেছেন। বাট এবারেও ছাংতে র্যাডারে আছেন। যদি ছাংতেকে না পাওয়া যায় তাহলে উইংয়ে আরো একজন ফুটবলার সার্জিও লোবেরার পছন্দের তালিকায় রয়েছেন, তিনি হচ্ছেন ওড়িশা এফসির ইশাক রালতে। এবার এই ইশাক রালতে আবার শুনছি যা যে ইস্ট বেঙ্গলের র্যাডারেও রয়েছে। তো এই দুজন ফুটবলারকে নিয়ে আলোচনা এই মুহূর্তে হচ্ছে। একই সঙ্গে আরো একজন ভারতীয় ফুটবলার ম্যাকার্টন লুইস, তার সাথেও মোহনবাগানের কথা চলছে যেটুকু শুনলাম। বাট ওই যে বললাম যে প্রাথমিক স্তরে অনেকের সাথেই কথা হয়। বিদেশিদের মধ্যে এই মুহূর্তে ওই যে পজিশনটা বলছিলাম গ্রেগ স্টুয়ার্টের পজিশন, সেখানে একজন ইসরায়েলি ফুটবলার, তার নাম হচ্ছে
ইয়ারিন লেভি, তার নাম ভীষণভাবে শোনা যাচ্ছে এবং শুধু শোনা যাচ্ছে না, উইকিপিডিয়ায় তো তার ক্লাবের নাম মোহনবাগান লেখাও আছে দেখলাম। এনিওয়ে, ওটা অবশ্য চেঞ্জ করা যায়। উইকিপিডিয়া যেহেতু এডিটেবল, তো সেটা কেউ করেও দিয়ে থাকতে পারেন। সেখান থেকে খুব কংক্রিট প্রুফ এটা নয়। বাট হ্যাঁ, এই ফুটবলারটির সঙ্গে কথা হচ্ছে, শোনা গেছে। এরকম আরো বেশ কিছু নামের তালিকায় আসছে এবং আসতে থাকবে এখন। মোটামুটি কংক্রিট কোনো কিছু নামের জায়গায় গেলে ডেফিনেটলি আপনাদেরকে জানাবো। আপাতত এই দুটো নাম মোটামুটি আলোচনার মধ্যে আছে এবং র্যাডারে আছে। এটুকু বলতে পারি। এর বাইরে বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি এবং আমি বারবার বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে যতক্ষণ না ফাইনাল এই মিটিং হচ্ছে, গতবার ক্লাবগুলো যে ভুল করেছিল সেটা এবার তারা কিন্তু করবে না। দল গঠনে তারা তখনই হাত দেবে যখন তারা কনফিডেন্ট হবে যে এবার আইএসএল ঠিকমতো হচ্ছে, তারা ঠিকমতো চলতে পারবে। তাদের কাছে একটা পরিষ্কার ছবি থাকবে যে আমি এত টাকা ইনভেস্ট করছি, এখান থেকে সম্ভাব্য লাভ আমার এইটা বা এতদিন পর আমার সম্ভাব্য লাভ আছে। এই বিষয়ে পরিষ্কার না হওয়া অব্দি কোনো কিছু হবে না। একটু স্থবিরতা থাকবে, এটুকু বলতে পারি। এই ভিডিওটা এখানেই শেষ করব। বাকি কথা তো আগেই বলেছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল।